নমস্কার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন জয়দেব এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল। তো ইতিমধ্যেই আপনারা অবগত আছেন যে মাদ্রাস সার্ভিস কমিশনের যে গ্রুপ ডি ইন্টারভিউ পর্ব চলছে, ফার্স্ট ফেজ পরীক্ষা হয়ে গেছে, সেকেন্ড ফেজ পরীক্ষা কিন্তু শুরু হয়েছে। তো সেকেন্ড ফেজ পরীক্ষা চলছে, ইন্টারভিউ পর্ব। তো ফার্স্ট ফেজে যে সমস্ত প্রশ্ন ধরেছিল তার উত্তর আমি প্রোভাইড করেছিলাম আমার চ্যানেলে। এর পাশাপাশি সেকেন্ড ফেজে যে সমস্ত প্রশ্ন উত্তর আসে সেগুলো কিন্তু আমাদের সাথে শেয়ার করব। তো এর পাশাপাশি যারা নতুনভাবে পরীক্ষা দেবেন ইন্টারভিউ, তাদের ক্ষেত্রে সুবিধা হবে যে ইন্টারভিউতে কী কী ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে এবং এতে আপনাদের মানসিক প্রস্তুতি হবে। তো প্রথম সর্বপ্রথম বলে রাখি, আপনারা জেনারেল নলেজ পড়ে যাবেন। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের জেনারেল নলেজ, সে নদ নদী পাহাড় পর্বত থেকে শুরু করে বিভিন্ন ছোটো ছোটো টপিকের ফুল ফর্ম, ঠিক আছে। এর পাশাপাশি বিভিন্ন কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের বিভিন্ন মন্ত্রিত্ব পদ এবং মন্ত্রীতে কে কে আছেন, সে কে কোন পদে আছে সেই সমস্ত জেনে যাবেন। এর পাশাপাশি নিজের জেলার ইতিহাস জেনে যাবেন, নিজের জেলা কী কী বিখ্যাত আছে এবং আপনার জেলা কী কী কারণে বিখ্যাত। এর পাশাপাশি লোকাল এমএলএ, এমপি, ডিএম যারা আছেন, এসডিও, বিডিওর নাম আপনারা কিন্তু অবশ্যই জেনে যাবেন। তারপরে কিন্তু ইন্টারভিউ কক্ষে প্রবেশ করবেন। ওকে, আর নিজের জেলা, একেবারে নিজের জেলার ইতিহাসটা ভালোভাবে, বারবার বলছি, ভালোভাবে জেনে যাবেন। এর পাশাপাশি চলে আসি এবার ইন্টারভিউতে যে সমস্ত প্রশ্নের আমাদের সম্মুখীন হতে হচ্ছে, ঠিক আছে। তো সেই প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। সঙ্গে আজকে নতুন একটা টপিক, যে ল্যাব অ্যাটেন্ডেন্টদের কী কী প্রশ্ন ধরতে পারে সেই সমস্ত টপিক নিয়ে কিন্তু হাজির হয়েছি। তো প্রথমে দেখুন, ফার্স্ট ফেজে সেকেন্ড ফেজে আমরা বিভিন্ন ক্যান্ডিডেটের কাছে শুনেছি, সেইটাই কিন্তু আমাদের কাছে শেয়ার করছি। তো কী কী ধরছে, একই কমন প্রশ্ন, আপনার নাম কি? তো আপনার নাম আপনারা জানেন ভালো রকম, তো আপনার নামটি বলবেন। আপনার কী কোয়ালিফিকেশান আছে আপনার, ঠিক আছে, আপনার কী কোয়ালিফিকেশান আছে, তখন কী কী পাস আছে, আপনার কী কী কোর্স করা আছে সেগুলো কিন্তু আপনাকে বলতে হবে। আর লাস্ট যেটা কোয়ালিফিকেশান সেটা কিন্তু আপনাকে বলতে হবে। এখন বর্তমানে কী করছেন, কমন প্রশ্ন। তাহলে আপনি এখন যা করছেন, কেউ ব্যবসা করছেন, কেউ বাণিজ্য করছেন, কেউ টিউশন পড়ান, ঠিক আছে, কারো দোকানে কাজ করেন প্রভৃতি, আবার কেউ সিভিক পুলিশে কাজ করেন। তো এই ধরনের কথা আপনারা বলবেন, বর্তমানে কী করছেন, যেটা সঠিক সেটা কিন্তু বলবেন। ওকে, তো যেটা সঠিক সেই উত্তরটা আপনারা কিন্তু দেবেন। এর পাশাপাশি সেই কাজের অভিজ্ঞতা কেমন সেও আপনাকে জিজ্ঞাসা করবে। তারপরে জিজ্ঞেস করতে পারে গ্রুপ ডি কাজকে আপনি কেন বেছে নিচ্ছেন। আরও তো অনেক কাজ ছিল, আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী, যাদের কোয়ালিফিকেশন হাই আছে, তো তাদের কোয়ালিফিকেশন হাই অনুযায়ী কিন্তু প্রশ্ন করতেই পারে। তো সেক্ষেত্রে বলবেন আপনি যে আমি বিভিন্ন পরীক্ষা দিয়েছি, সিলেক্ট হতে পারিনি, এই পরীক্ষায় অনেক বছর আগে পরীক্ষা দিয়েছিলাম, তার রেজাল্ট বার হয়নি। তো সুতরাং এখানে পরীক্ষায় পাশ করেছি এবং ইন্টারভিউতে আমি সরাসরি হাজির হয়েছি। পরীক্ষা যদি পিছিয়ে যায় সেক্ষেত্রে আমাদেরই কপাল খারাপ, আমাদের কিছু করার নেই। কারণ এত বছর যদি এই পরীক্ষা নিয়োগ হতো, ইতিমধ্যেই আমার 10-12 বছরের চাকরি কিন্তু অটোমেটিক হয়ে যাবে। তো সেক্ষেত্রে বেকার হয়ে না বসে থেকে বিভিন্ন কাজে সংসার চালানোর জন্য করছি। তো সেক্ষেত্রে আরেকটা প্রশ্ন করতে পারে যে আপনি কত টাকা বেতন পান বা কত টাকা মাসিক ইনকাম আপনার যে কোনো সোর্সে, আপনি যে কাজের কথা বলবেন তো সেই মাসিক ইনকামের কথা বলবেন। এবং আপনার পরিবারে কতজন আছে সেটা কিন্তু জিজ্ঞেস করছে, মা বাবা ভাই বোন, ঠিক আছে, ছেলে মেয়ে বউ বাচ্চা যা আছে আমরা সেটা বলবেন কত সংখ্যাকে। তাতে বলছে এই যে ইনকাম করেন তাতে কি সংসার চলছে, একদম কমন প্রশ্ন। তো সেই ধরনের প্রশ্ন কিন্তু উত্তর আপনি অবশ্যই দেবেন আপনার মতো করে, ঠিক আছে, আমাদের কথা শুনে না, আপনার মতো করে, আপনার নিজস্ব ভাষায়, নিজের ছন্দে কিন্তু আপনি অ্যান্সার দেবেন। অবশ্যই মনোবল হাই রাখবেন, আপনাকে ঘাবড়া দেওয়ার মতো কোনো প্রশ্ন কিন্তু করবে না। আপনি যদি দুর্বল হয়ে পড়েন তাহলে কিন্তু প্রশ্ন কঠিন হবে, ঠিক আছে। তো ঘাবড়াবেন না, যেটা জানেন না, কোনো প্রশ্ন উত্তর জানেন না, তখন সরাসরি সেটা বলে দেবেন যে স্যার আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, পরে জেনে নেব। একদম। এতে কিন্তু ইন্টারভিউ বোর্ডে যারা আছেন, যে পরে জেনে নেব এই কথাটা যখন বলবে, সরাসরি অনেকে বলে আমি জানি না, কিন্তু যে বলে আমি পরে জেনে নেব, এখন মনে করতে পারছি না বা এখন জানা নেই, আমি পরে জেনে নেব, তাতে কিন্তু ইন্টারভিউ যে সমস্ত বোর্ডের মেম্বার থাকেন তারা কিন্তু সন্তুষ্ট হন যে হ্যাঁ এনার জানার আগ্রহ আছে। এরপর আসি যে গ্রুপটির কাজ কী কী। আপনি যে গ্রুপটির পদের জন্য আবেদন করেছেন, গ্রুপটির কাজ আপনি জানেন, তখন আপনি অবশ্যই গ্রুপটির কাজ কী কী ইতিমধ্যে ভিডিওতে বলে দিস, তবু একবার বলছি। স্কুলের একেবারে জল তোলা থেকে শুরু করে স্কুলের স্যার ম্যাডামদের সাহায্য করা, বিভিন্ন খাতাপত্র বই, এসআর অফিস থেকে খাতাপত্র বই নিয়ে আসা, তাকে নির্দিষ্ট কক্ষে রাখা,
তারপরে সেই সমস্ত বই বাচ্চাদের মধ্যে ডিস্ট্রিবিউশন করা, এর পাশাপাশি প্রশাসনিক কাজে হেডমাস্টারকে সাহায্য করা, বিভিন্ন খাতায় স্ট্যাম্প মারা, বিভিন্ন নোটিশ ক্লাসে ক্লাসে নিয়ে যাওয়া, স্যার ম্যাডামদের কাছে নিয়ে যাওয়া, সেখানে সিগনেচার করা, হেডমাস্টারের তদারকিতে আপনি কাজ করবেন সেটা বলবেন, ঠিক আছে, হেডমাস্টার যা বলবেন সেই অনুযায়ী কিন্তু কাজ করবেন। তাহলে ঘন্টা দেওয়া প্রভৃতি কাজ কিন্তু আপনার মধ্যে পরে। পরীক্ষা হলের খাতা তৈরি করা, ওকে, স্ট্যাম্প মারা, এই হচ্ছে আমাদের কাজ। পোস্ট অফিসে যাওয়া, ব্যাংকে যাওয়া, সমস্ত কাজ কিন্তু গ্রুপ ডির কাজের মধ্যেই পড়ে, ওকে। এবং স্কুলের সামনে স্কুলকে পরিচর্যা যাতে ভালো থাকে, স্কুলের পরিবেশ সেদিকেও নজর রাখা, এই হচ্ছে গ্রুপ ডির কাজ, ওকে। তো এবার আপনার প্রশ্ন করতে পারে, আপনি যদি এখানে চাকরি পেয়ে যান, পরবর্তীকালে যদি অন্য কোনো চাকরি পেয়ে যান, সেক্ষেত্রে কি আপনি এই চাকরি ছেড়ে দেবেন? অবশ্যই আপনি বলবেন হ্যাঁ, আমার যদি বয়স অনুযায়ী, যাদের বয়স অল্প তারা বলবে, যারা বয়স বেশি হয়ে গেছে তার সুযোগ থাকবে না, তারপর না আমি এই চাকরিতেই অভ্যস্ত, আর অন্য কোনো চাকরি করবো না। যারা বয়স কম তারা বলবেন অবশ্যই আমাদের যোগ্যতা বলে যদি অন্য কোনো পরীক্ষা সিলেক্ট হয়, অবশ্যই আমি সেই পরীক্ষাতে সুযোগ নেব, আমি সেখানে যাব। এই হচ্ছে সঠিক অ্যান্সার থাকবে, ঠিক আছে। তারপরে বলতে পারে আপনার যদি দূরবর্তী জেলায় পোস্টিং করা হয় বা এই জেলার সর্বোচ্চ শেষ সীমানায় পোস্টিং করা হয়, সেক্ষেত্রে আপনি নেবেন? অবশ্যই তুমি বলবে হ্যাঁ, আমার চাকরি দরকার, সরকারি চাকরি দরকার। তো সেক্ষেত্রে আমার যে কোনো জায়গায় পোস্টিং দিলে আমি কিন্তু সেখানে অনায়াসে যাতায়াত করে এবং ভালোভাবে কাজ পরিচালনা করব। তো এই ক্ষেত্রে বলতে পারি যে স্কুল যদি হেডমাস্টার আমাকে যদি নির্দিষ্ট টাইমের আগে আসতে বলেন, স্কুলে সকাল 10টা থেকে স্কুল শুরু হলে, তাহলে যদি আসছে আমাকে তো আসতে বলে 8:30টার সময় বা 8টার সময়, সেক্ষেত্রে আপনি কী করবেন? তখন বলে অবশ্যই আমি চেষ্টা করব আগে থেকে টাইম জেনে নেবে, আমি স্যারকে আমাকে বলে দেবেন, তো সেই নির্দেশ অনুযায়ী আমি কিন্তু নির্দিষ্ট টাইমের যেমন 8:30 বা 9টা বলবে সেই পর্যায়ে কিন্তু আমি সরাসরি চলে আসবেন, ওকে। তো এসে আমি কিন্তু স্কুলের জন্য যেটি ভালো কাজ সেটি কিন্তু আমি অবশ্যই করব। এই হচ্ছে বিষয়। তো আপনারা জেনে গেলেন গ্রুপ ডির কাজ এবং নির্দিষ্ট টাইমের কাজ। এর পাশাপাশি বললে কি সহকর্মীরা যদি আপনাকে হেনস্থা করে, আপনাকে যদি ছোট চোখে দেখে, তাহলে আপনি কি করবেন? অবশ্যই বলবেন আমার যদি কোনো ভুল থাকে আমি সেটা ভুল শুধরানোর চেষ্টা করবো, ওনাদেরকে জিজ্ঞেস করবো যে আমার কোন পদ্ধতিটা ভুল হচ্ছে, তাহলে আমি সেটা জেনে নেব। আমার কাজের অভিজ্ঞতা নতুন, তবে এমন কিছু কাজ করবো না যেটা ভুল হবে এবং সবার সাথে খারাপ সম্পর্ক তৈরি হবে। আমি সবার সাথে মিলেমিশে চলবো, আমার কাজটা হচ্ছে সবার সাথে মিলেমিশে কাজ করা, সবাইকে হেল্প করা। সুতরাং এমন কিছু করবো না যার জন্য আমার জন্য পরিবেশ নষ্ট হয় এবং তাদের যদি কোনো পণ্য হয় তাহলে অবশ্যই আমি জেনে নেবো, এবং আমার যদি কোনো ভুল হয় তাহলে আমি সেটা শুধরানোর চেষ্টা করবো, ওকে। এর পাশাপাশি আমরা জেলা থেকে প্রশ্ন করতে পারে, একটু আগেই আলোচনা করেছি। এবার আসবো আমরা আর কিছু কোশ্চেন, যে কোশ্চেনগুলো ধরছে বারবার যে আমরা কি কম্পিউটার জানেন? অবশ্যই কম্পিউটার জানলে, এখন দেখুন প্রত্যেকটা স্কুল মাদ্রাসায় কম্পিউটার বাধ্যতামূলক। বিভিন্ন সরকারি প্রকল্প আছে, সেই সমস্ত প্রকল্পের রক্ষণাবেক্ষণ করতে হয়, কন্যাশ্রী, সবুজ সাথী শুরু করে, ঠিক আছে, সমস্ত টপিক ওয়াইজ। তারপরে তোমার হচ্ছে তোমার স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ, ঐক্যশ্রী স্কুলের সমস্ত স্কলারশিপের কাজবাজ কিন্তু স্কুল থেকে এখন করতে হচ্ছে। সুতরাং কম্পিউটার একটা বাধ্যতামূলক করেছে প্রতিষ্ঠানে, ঠিক আছে। তো এর পাশাপাশি তোমরা জানো তরুণের স্বপ্ন, বিভিন্ন মোবাইল দেওয়া হয়, প্রত্যেক বছর ট্যাবলেট দেওয়া হয়। তো এই মোবাইল বা ট্যাব দেওয়ার জন্য বিভিন্ন নথি কিন্তু পাঠাতে হয়, স্যালারি সাবমিট করতে হয়, স্যালারি স্লিপ প্রভৃতি কিন্তু কম্পিউটার কাজ অবশ্যই দরকার, ঠিক আছে। এবং বিভিন্ন ইমেল আসে এসআই থেকে, ডিআই থেকে, তো উচ্চশিক্ষা দপ্তর থেকে, সমস্ত এখন সরাসরি স্কুলে চলে আসে নিজস্ব মেলে। তো সেই মেল আইডিতে আসে, তো কম্পিউটার আসে, কম্পিউটার জ্ঞান জানানো অবশ্যই জরুরি। এবার যদি মনে করেন আপনি কম্পিউটার জানেন না, তাহলে অবশ্যই বলে দেবেন আমি জানি না। আর যদি জিজ্ঞাসা করছি অবশ্যই কম্পিউটার জানেন কিনা, বললেন জানেন, তাহলে সেক্ষেত্রে আমরা এক্সেল সম্পর্কে প্রশ্ন করতে পারে, ওকে। বেশি কিছু প্রশ্ন করবে না, হ্যাঁ জানেন কিনা, হ্যাঁ অবশ্যই বলুন হ্যাঁ জানলে জানেন। আমরা নির্দিষ্ট সিআইটিএ, ডিআইটিএ যদি কোর্স করা থাকে, ডিপ্লোমা, তাহলে অবশ্যই বলবেন, ওকে। এর পাশাপাশি আর কিছু প্রশ্ন করেছে, সেটা হচ্ছে নতুন যে প্রশ্ন হচ্ছে রিসেন্টলি, এই নতুন সেকেন্ড হাফে যে পরীক্ষা শুরু হচ্ছে, মাদ্রাসা শিক্ষা কি, এটা কিন্তু প্রশ্ন করেছে। তো বল মাদ্রাসা আরবি শব্দ, এর শাব্দিক অর্থ হচ্ছে বিদ্যালয়। সাধারণ মাদ্রাসা শিক্ষাকে ধর্মীয় শিক্ষার সাথে তুলনা করা হয়, কেননা এখানে ধর্ম বিষয় নিয়ে বেশি আলোচনা হয়, যেখানে ইসলামী শিক্ষা দেওয়া হয়, যাহা চরিত্র গঠন করার মূল হাতিয়ার। তাই এক্ষেত্রে মাদ্রাসা শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ,
কেননা এই শিক্ষা শুধু জ্ঞানের প্রসারতা এনে দেয় না, পাশাপাশি উন্নত চরিত্র গঠনে করতেও বেশি ভূমিকা রাখে। এর পাশাপাশি আপনাকে প্রশ্ন করতে পারে যে সাধারণ শিক্ষা আর মাধ্যমিক শিক্ষার মধ্যে পার্থক্য কী। এবার আর একটা প্রশ্ন করছে সাধারণ শিক্ষা আর মাধ্যমিক শিক্ষার মধ্যে পার্থক্য কী। তো এটাই হচ্ছে প্রশ্ন, মাধ্যমিক শিক্ষার প্রয়োজনীয়তা কী বা মাধ্যমিক শিক্ষা কী। সাধারণ শিক্ষা আর মাধ্যমিক শিক্ষার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, কারণ সাধারণ শিক্ষায় বাংলা, ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান সমস্ত বিষয় চর্চা করা হয়। তেমন মাধ্যমিক শিক্ষায় এই বিষয়গুলো একইভাবে আলোচনা করা হয়। এর পাশাপাশি সামান্য বিষয়ে ধর্মীয় জ্ঞান কিন্তু মাধ্যমিক শিক্ষায় দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, তো আহামরি কিছু পার্থক্য নেই। উদ্দেশ্য হচ্ছে শিক্ষাদান করা। মাধ্যমিক শিক্ষা বলুন, সাধারণ শিক্ষা বলুন, সমস্ত শিক্ষার উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদের শিক্ষাদান করা। এবার আরেকটি প্রশ্ন করছে যে মাধ্যমিক শিক্ষার প্রয়োজনীয়তা কী। তাহলে মাধ্যমিক শিক্ষার প্রয়োজনীয়তা থেকে বড়দের প্রতি সম্মান তৈরি হয়। উত্তম চরিত্রের একটি বিশেষ দিক হচ্ছে বড়দের প্রতি সম্মান প্রদর্শন করা। ঠিক আছে, ইসলামের শিক্ষা হচ্ছে বড়দের প্রতি সম্মান প্রদর্শন করা আর ছোটদের প্রতি স্নেহ করা, তো সেইটি তৈরি হয়। ঠিক আছে, আর এই শিক্ষা ছাত্র অর্জন করতে পারে মাদ্রাসা হতে। কাজে মাদ্রাসা শিক্ষা শিক্ষিত হলে এই গুণটি সহজ অর্জন করা যায়। শিষ্টাচার, চরিত্র মানব জীবনের অন্যতম সম্পদ। জীবনের চরিত্র অর্জন করতে নিজেকে অনেক সাধারণের মাঝে প্রতিনিধিত্ব করতে হয়। চরিত্র গঠন হয়, শিষ্টাচার হয়, চরিত্র গঠনের মাদ্রাসা শিক্ষা ভূমিকা। যে সকল মানুষ খারাপ পথে পরিচালিত হচ্ছে তাদেরকে আলোর পথে নিয়ে আসতে মাদ্রাসা শিক্ষা শিক্ষিত ছেলে যথেষ্ট ভূমিকা পালন করে থাকে। তো এই হচ্ছে চরিত্র গঠনের শিষ্টাচার আর বড়দের প্রতি সম্মান প্রদর্শন করা। তো এবার চলে যাব ল্যাব অ্যাটেন্ডেন্ট কাজ কি। ল্যাব অ্যাটেন্ডেন্ট বারবার অনেকেই প্রশ্ন করছেন স্যার ল্যাব অ্যাটেন্ডেন্টের কাজ বলি, আপনি একটু বলে দেন। তো প্রথমে আমরা যে প্রশ্নে চলে আসবো, অনেকগুলো টপিক কিন্তু আমাদের এখানে উত্থাপন করা হবে। ঠিক আছে, ল্যাব অ্যাটেন্ডেন্টের যোগ্যতা সম্পর্কে কিন্তু আমাদের সামনে উপস্থাপন করছি। ল্যাব অ্যাটেন্ডেন্টের যোগ্যতার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হলো কম্পিউটার সম্পর্কে তার সম্পূর্ণ ধারণা থাকতে হবে। ঠিক আছে, কম্পিউটার অফিস এবং এক্সেল এছাড়া পরিচালনা করার জন্য ল্যাবের কম্পিউটার সরঞ্জাম সম্পর্কে সঠিক জ্ঞান থাকতে হবে। তাদের কম্পিউটার জ্ঞান থাকতে হবে। যাদের কম্পিউটার জ্ঞান নেই তাহলে তাদের সরঞ্জাম, যে ল্যাবের যে সরঞ্জাম সেই সরঞ্জাম সম্পর্কে কিন্তু ভালো জ্ঞান থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা কিন্তু ইংলিশ ভালো জানতে হবে, কারণ ইংলিশ যদি আপনি না পড়তে পারেন, না বুঝতে পারেন, তাহলে কিন্তু ল্যাব অ্যাটেন্ডেন্টের কাজ অনেকটা আপনাকে বাধা সৃষ্টি করবে। তো বিভিন্ন জন বিভিন্ন রকম ল্যাব অ্যাটেন্ডেন্টের কাজ কথা বলেছেন, যেগুলি আপনাদের অবশ্যই দরকার সেইগুলি কিন্তু এখানে আলোচনা করা হবে। ল্যাব অ্যাটেন্ডেন্টের কাছে কিছু সাধারণ কাজ থাকে। পরীক্ষার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, রাসায়নিক ও অন্যান্য উপকরণ সংগ্রহ করা এবং প্রস্তুত করা। পরীক্ষার সময় বিজ্ঞানী গবেষকদের সহায়তা করা। যেহেতু মাদ্রাসার শিক্ষার সাথে সম্পর্ক, সেখানে বিজ্ঞানী গবেষকদের সাহায্য করা কোনো কিছু এখানে এসে যায় না। স্কুলের স্যারদের সাহায্য করা, এটা বলতে পারবো মাদ্রাসা। আচ্ছা, পরীক্ষার ফলাফল নথিভুক্ত করা ল্যাব অ্যাটেন্ডেন্টের কাজ। পরীক্ষার ফলাফল রেজাল্ট শিট তৈরি করা। কম্পিউটারের কথা বলছি আমি, কম্পিউটারের মাধ্যমে। ঠিক আছে, ল্যাবের সরঞ্জাম, পরের প্রশ্ন, ল্যাবের সরঞ্জাম পরিষ্কার করা, রক্ষণাবেক্ষণ করা। ল্যাবের নিরাপত্তা নিয়ম মেনে চলা এবং অন্যদেরকে জ্ঞাত করা। ঠিক আছে, আচ্ছা এবার যেমন অন্যান্য কাজ কী কী আছে। ল্যাবের সরঞ্জাম এবং সরঞ্জামের তালিকা তৈরি করা, রক্ষণাবেক্ষণ করা। আপনি তালিকা তৈরি করবেন এবং দেয়ালে টানিয়ে রাখবেন এই সরঞ্জামগুলো আছে এবং তাদের রক্ষণাবেক্ষণ করবেন। যে যে তালিকা আপনি যে ল্যাবে সাজিয়ে দিলেন পুরো চারিদিকে চেয়ার টেবিলে, সেগুলোকে আমরা কিন্তু রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব থাকবে প্রথম কাজ হিসাবে। এছাড়া রিপেয়ার করা এবং রক্ষণাবেক্ষণের জন্য আবেদন করা। স্টক নিয়ন্ত্রণ করা, আপনার মসজিদে যা যা আছে স্টক, আপনার স্টকে যা যা সেই সমস্ত টপিকগুলো আছে, যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করা। বাজেট তৈরি করা, রক্ষণাবেক্ষণ করা। কী কী জিনিস লাগবে ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য সেগুলোকে বাজেট তৈরি করে কত টাকা খরচ হতে পারে সেগুলোকে জানানো। ল্যাব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পরের কাজ। ঠিক আছে, যে সমস্ত ক্যান্ডিডেটরা ল্যাবে আসবে তাদেরকে সাহায্য করা। ঠিক আছে, তথ্য সংগ্রহ, রক্ষণাবেক্ষণ করা। এছাড়া পরীক্ষা সম্পর্কে ধারণা। ল্যাব অ্যাটেন্ডেন্টের কাজ বিভিন্ন যদি পরীক্ষা হয় ল্যাবে, সেগুলো পরীক্ষা সম্পর্কে ধারণা। সরঞ্জাম ব্যবহারের দক্ষতা, ডেটা সংগ্রহ বিশ্লেষণ করার দক্ষতা, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, যোগাযোগ দক্ষতা, টিম ওয়ার্ক করার দক্ষতা। অনেকগুলো জন মিলে যদি মাদ্রাসায় কেউ সায়েন্স স্টুডেন্টরা আছে তারা একটা প্রজেক্ট করবে, তাদেরকে টিম ওয়ার্ক করার দক্ষতা আপনি কিন্তু সৃষ্টি করবেন। ওকে, এছাড়া আরও যে কাজ আছে সেগুলো হচ্ছে নির্দিষ্ট স্থান থেকে নমুনা সংগ্রহ করা, সংরক্ষণ করা, স্টোরেজ করা, পরিবহন, পরীক্ষার জন্য প্রস্তুত করা ল্যাবটাকে, নমুনা প্রস্তুতি এগুলি বলে। সরঞ্জাম রক্ষণাবেক্ষণ দ্বিতীয় কাজ।
ল্যাব সরঞ্জাম এবং যন্ত্রগুলোতে সেট আপ, ক্যালিব্রেট, ছোটোখাটো রক্ষণাবেক্ষণ করুন। রাসায়নিক প্রস্তুতি, রাসায়নিক দাগ, ব্যাকটেরিওলজিক্যাল মিডিয়া এবং স্ট্যান্ডার্ড পরীক্ষার সমাধান প্রস্তুত করা, ধোয়া, পরিষ্কার এবং জীবাণুমুক্ত কাচের পাত্র সহ ল্যাব সরঞ্জাম এবং যন্ত্রগুলি পরিষ্কার এবং বজায় রাখা, ল্যাবের সরবরাহ তালিকা বজায় রাখা, জীবাণুমুক্ত কাচের পাত্র সহ ল্যাব সরঞ্জাম যন্ত্রগুলি পরিষ্কার বজায় রাখা, ল্যাবের সরবরাহ তালিকা বজায় রাখার পাশাপাশি বিপজ্জনক পদার্থের লেবেলিং, কোন পর্যায়ে গেলে একটি ল্যাবে কোন পর্যায়ে গেলে বিষাক্ত ক্রিয়া হবে, বিভিন্ন যে অ্যাসিডগুলো আছে সেই লেবেলিং পৃথকীকরণ করা, বিপজ্জনক পদার্থের লেবেলিং পৃথকীকরণ করা, নিষ্পত্তির জন্য সুরক্ষা প্রোটোকল অনুসরণ করে রাসায়নিক স্তরটি বজায় রাখা, একটি এন্ট্রি অর্থাৎ ল্যাব যেটা হবে তার একটি এন্ট্রি পথ থাকবে, মানে একটা এক্সিট পথ সেটা আপনাকে তৈরি করা, এবং ল্যাবের দৈনন্দিন রুটিন পরিচালনা করা, এবং ল্যাব পরীক্ষায় শিক্ষার্থীদের সাহায্য করা। মেন কাজ হচ্ছে শিক্ষার্থীদের সাহায্য করা। ওকে, আচ্ছা, এই হচ্ছে মূল কাজ ল্যাব অ্যাটেন্ডেন্টদের। ঠিক আছে, অর্থাৎ ল্যাব টেকনিশিয়ান সমস্ত ল্যাবরেটরি সরঞ্জামের রক্ষণাবেক্ষণের জন্য দায়ী থাকবেন এবং সেগুলি কাজে কর্মে রাখবেন। ওকে, আচ্ছা, এছাড়া সরঞ্জাম লগ বই বজায় রাখা এবং কাজের কর্মে সরঞ্জাম রাখা, কারা কারা আসে, কোন কোন সরঞ্জাম আছে ইত্যাদি কিন্তু বজায় রাখা। এই হচ্ছে আমাদের ল্যাবের যে সমস্ত কার্যাবলী সমস্ত কিছু আমাদের সামনে কিন্তু দেওয়া হলো। আশা করি আমাদের উপকারে আসবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করবেন। বিভিন্ন চাকরি পরীক্ষার খবর পেতে অবশ্যই চ্যানেলটি ফলো রাখবেন। বিভিন্ন চাকরি পরীক্ষার টপিক ধরে কিন্তু একমাত্র এই চ্যানেলে আলোচনা করা হবে। নমস্কার।